আগে একটু লাইভে ছিলাম। সেখান থেকেই সেখান থেকেই আসলে আবার সরাসরি সেই যে ফার্মে ঘুমিয়েছিলেন, সেই ফার্মের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখেছেন অন্যান্য নিউজে যে আসলে সে ওই অসুস্থ অবস্থায় তার যে ভাতিজাকে ফোন দিয়েছে, তিনিও সরাসরি আমাদের সাথে আছে, কথা বলবে। আপনারা লাইভটা দেখতে থাকুন। আর এখানেই ঘুমানো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই ঘুমানো ছিল আর আমরা সরাসরি সেই ভাইপোর কাছেই ফিরে যাব। আপনারা দেখবেন লাইভটা আসলে লাইভে আছি। আপনারা এ নিয়ে বিস্তারিত যারা জানেন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, সত্যতা উন্মোচন করবেন। ইনশাআল্লাহ আমরা ভাতিজার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ঘটনাটা একটু যদি আপনি আপনার ঘটনাটা তখন রাত 11টা 20-25 তখন বাজে। আমি কেবলমাত্র খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তখন আমার বাড়ি থেকে একটু দূরে আমার এক চাচা এসে বলছে, মহসিন তুই তাড়াতাড়ি সরে যা, ওরে ওরে ঘিরে ফেলাইছে 20-25 জন লোক, ও ছাড়ায় চলে আইছে, আইসে আমার খবরটা দিছে, তুই তাড়াতাড়ি সর। পরে আমি ওই মুহূর্তে দোকান আমার ঘরের পিছন থেকে আমি দৌড়ে সরে বিলের ভিতরে এইখানে এসে দাঁড়াইছি আমার চাচা কোথায় এটা দেখার জন্য। এরপরে দেখি কি 4-5টা লাইট বা 6-7টা লাইট এরকম চারপাশে খালি লাইট মারছে। তখন আমার ভয় লাগতেছে একা একা। আমার চাচারে ফোন দিচ্ছি, চাচা ফোন রিসিভ করতেছে না। তখন আমি তাৎক্ষণিকভাবে আমার আম্মুকে ফোন দিয়ে জানাচ্ছি যে আমার চাচার বাসায় যান একটু, যায় দেখেন দিক চাচা কোথায়, ফোনটা রিসিভ করে না। তখন আমার আম্মু যায় দেখে যে চাচা নাই, চাচার বাসায় কেউ নাই। তখন সে করলো, আমি বলছি তাহলে আমার ভাইকে, স্বাস্থ্য ভাইকে একটু পাঠায় দেন, আমার একা একা ভয় লাগতেছে, আমার চাচা ফোন রিসিভ করতেছে না। আমি আধা ঘন্টা 45 মিনিট ট্রাই করতেছি যে ফোন ধরে না, কোনো ক্রমে ফোন ধরে না। তারপর আমাদের যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন দিচ্ছি যে কাকা ফোনটা ধরে না, কোনো বিপদ হলো কিনা, এরকম একটা ঘটনার পর ফোন রিসিভ করে না। পরে তার পরপরই একটা নাম্বারতে ফোন আসে যে আমি খুবই আমার অবস্থা খারাপ, আমার খালি বমি হচ্ছে, মাথা ঘুরোচ্ছে, আমার এরকম নীলয় টুলাই এরা ঘিরে ফেলাইছে। আমি আমাদের যখন চাইপে ধরেছে, যাতা করে ধরেছে, তখন আমি একটা ঘুষি দিয়ে দৌড়ে আসে চোখের পরে একটা ঘুষি দিছি, দিয়ে আমি সরে চলে আইছি, আমার সাইডে দিয়ে আমি সরে চলে আইছি। আমার অবস্থা খুবই খারাপ, তুই আমার কাছে একটু আয়, তুই আমার কাছে একটু আয়। তখন তখনই আমার তখনই আমি আর আমার চাচতো ভাই আমরা দুজন সেইখানে চলে যাই, সে ঘটনাস্থলে চলে যাই। তখন সে বলতেছে যে আমার খালি মাথা ঘুরাচ্ছে আর বমি আসতেছে, আমাকে এরকম নীলয়ের চোখের পরে আমি একটা ঘুষি মেরে চলে আসি, আমাকে এরকম ঘুমের ঘরে যাইতে ধরেছে 8-10-12 জনে। আমি কোনো রকম সুইটে দৌড় দিয়ে চলে আসছি, আমি কোনো রকম ছুটে চলে আসছি। এরপরে খালি বমি করতেছে। তখন আমি বললাম, পাশে আবার একটা কবিরাজের মতো একটা লোক আছে, তাকে বললাম যে দেখেন তো কোনো সমস্যা হয়েছে কিনা। বলছে এরা এখানে রাখা যাবে না, আপনি হসপিটালে নিয়ে যান, এরা এখানে রাখা যাবে না। এরপর আমি বলতেছি যে আপনি ফকির হসপিটালে চলেন। তখন বলতেছে না, ওরা রাস্তাঘাটে দাঁড়ায় থাকতে পারে, তুইও আমাকে কাজদি হসপিটালে নিয়ে চল, ওরা আমাকে রাস্তাঘাটে ফেলে, তোরও মেরে ফেলাবে, আমারও মেরে ফেলাবে, ওরা অনেক লোকজন আছে একসাথে। তখন আমি আমার এক ভাইকে ফোন দিলাম, গাড়িওয়ালা, তার মোটরসাইকেল আছে, ভাই একটু তাড়াতাড়ি আসেন, কাকার তো এরকম অবস্থা আশঙ্কাজনক, এরকম বমি করতেছে, খালি বমি করতেছে। তখন আমার ভাই যখন গেট খুলে বেরোতে যায়, তখন তার বাড়ির সামনে 5-6 জন লোক দাঁড়ানো। সে করছে আমি বেরোবো কিভাবে, আমার বাড়ির সামনে 5-6 জন লোক দাঁড়ানো। এরপরে আমি ভাড়ার মোটরসাইকেল ফোন দিয়েছি, তারা ফোন রিসিভ করে না। পরে আমার ওই ভাইকে বললাম, চাচতো ভাই মানে তার ছেলে আমার সাথে যে ছিল, তারা বললাম তুই তাড়াতাড়ি একটা ওই ভাড়া মোটরসাইকেলের তুই ডাইকে নিয়ে আয়, কাকার অবস্থা বলো না, তাড়াতাড়ি ডাইকে নিয়ে আয়। ও ওইখান থেকে যখনই আপনার ইসে গাড়ি আনতে গিয়ে তখন আরও অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমার চাচাকে আমি কোলে করে নিয়ে আমি দৌড় দিই মেইন রোডে। তখন আমার ভাইয়া ওই অবস্থায় ওই লোকজনের ভিতর থেকে গাড়ি টান দিয়ে চলে আসে। গাড়ি উঠানোর সাথে সাথে আমার চাচা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। পরে ফকিরহাট হসপিটাল নিয়ে যাওয়ার সাথে সাথে বলতেছে রুগী এখানে রাখা যাবে না, আপনারা এসে নিয়ে যান। ইনার খুব আশঙ্কাজনক অবস্থায় এনাকে 250 বেড নিয়ে যান। আমরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ফোন দিয়ে আইনে আমরা যখন কাটাখালি পার হই, তখন সে পুরোটা নিস্তেজ হয়ে যায়, কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তখন আমরা 250 বেড নিলে শুধুমাত্র একটা ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থা একটা ইসিজি করে। আমরা তো আমার চাচাকে যেই বলে মৃত ঘোষণা করে, আমরা আমাদের অবস্থানে নাই, যেহেতু তার ছেলে আমি আর আমার চাচতো আমার এক ফুফাতো ভাই ছিলাম। তারপরে আমরা ওই অবস্থায় আমরা চলে আসি। এই হচ্ছে ঘটনা। আমরা যেটা জানতে পেরেছি যে কিসের মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে যে ওনাকে সাপে এই মেডিকেল রিপোর্টটা আমাদের সাথে, আমরা যখন যাই তখন ওই উপজেলার মোড়ে কিছু ওদের লোক ছিল, ওই নিলয় নয়ন এদের সাথে ঘোরাফেরা কিছু লোক ছিল। ওরা তাৎক্ষণিকভাবে
ওই আমাদের সাথেও ঘরে ওদের সাথে ঘরে এরকম কিছু লোক পাঠিয়ে দিছে, দিয়ে ওইখানে রিপোর্টে আপনি দেখবেন আমার দাদার নাম ওয়াহেদ শেখ, ওইখানে লিখছে হাশেম শেখ, মানে আমার দাদার ভাইয়ের নাম লিখছে। এবং সেই আমাদের সাথে সাথে আরো 4-5 জন ওই অ্যাম্বুলেন্সে যায়, তখন বিপদ, আমাদের কাছে কেউ নেই, আমরা 3 ভাই ছাড়া, আমার ফুফাতো ভাই, আমার মা, আমার যে মারা গেছে আমার চাচা, তার ছেলে আর আমি। এখন আমাদের সহযোগিতার ভান ধরে সাথে আমাদের এই অ্যাম্বুলেন্সের সাথে আরো 2-4-10 জন মোটরসাইকেলের এরকম যায়। ওই একইভাবে সে হয়তো আমার দাদার নাম জানে না, একইভাবে 250 বেডে আমরা তো আমার চাচাকে নিয়ে ব্যস্ত আছি, আমরা কান্নাকাটি করতেছি, আমরা ওইখানে ভেঙে পড়েছি সবাই। তখন ওই একইভাবে ওই ওয়াহেদ শেখের জায়গায় হাশেম শেখ লিখছে, আপনার রিপোর্ট দুটোটা মিলিয়ে দেখবেন, ওটা কোনো রিপোর্ট না, খালি অনলি ইসিজি হয়েছে, অনলি ইসিজি হয়েছে, ওইখানে কোনো টেস্ট হয়নি যে সাপে কামড়াইছে, কি সাপে কামড়াইছে বা এদিক সেদিক এরকম গুজব ছড়াচ্ছে, এ কোনো টেস্টও হয়নি, খালি অনলি ইসিজি সে বাইসেছে কিনা সেটা দেখার জন্য অনলি ইসিজি করানো হয়েছে। অনলি ইসিজি করানোর সাথে সাথে তারা বলতেছে ইনি আর নেই। তখন আমাদের অবস্থা কি হয় আপনারা তো বুঝতে পারেন, আমার চাচা, তার ছেলে, তার ভাগ্নে, আমাদের 3 জন ছাড়া ওখানে আর কেউ ছিল না আপনজনের ভিতর। এটা এটা পুরো ষড়যন্ত্রমূলক একটা ঘটনা ঘটাইছে। এরা 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 এদের নামে থানায় থানায় কেসও নিতে চাচ্ছিল না, নিলয় মিলন নামে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছিল। ঠিক আছে, তারপরে আমরা যখন বলছি আমরা মামলাই করবো না, তখন আপনার এই করছে ওসি সাহেব কেস নিছে, 304 ধারা একটা কেস নিছে। এখন আমাদের পরে ভীষণ চাপ আসতেছে, আসামির এলাকা থেকে ঘুরে বেড়াচ্ছে, কেস একটা হয়েছে, তারপরে আসামির এলাকা থেকে তারা ঘুরে বেড়াচ্ছে আচ্ছা, তাহলে এই যে আমাকে। রিপোর্টটা এবং আপনাদের- এবং এবং আরেকটু কথা বলি, আমাকে 2 মাস আগে আমাকে একটা কমেন্ট করছে যে চাইনিজ কোরাল নিলাই মোল্লা, চাইনিজ কোরাল ঘরে উঠায় রাখিছে, ভাবিস না ট্রেনিং ভুলে গেছি, নোটিফিকেশন ছাড়া তোর সামনে আজরাই চলে আসবে, তুই টেরও পাবি না। আমাকে হুমকি ধুমকি, আমাদের হুমকি ধুমকির উপর রাখতেছে। যাই হোক, আমরা আসলে সেই অনেকেই মিডিয়াতে দেখছেন যে ভাইপুরে ফোন দিছিল ওই অবস্থায়, আমি তার সঙ্গেই এত সময় কথা বললাম, আপনারা শুনলেন। আর তারা যেভাবে আমাদের লাইভে বললেন যে আসলে আহ, যে রিপোর্টটা আসছে এটা তারা বিশ্বাস করে না, এটা এটা তারা সম্পূর্ণ কি